আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কন্যা রাশির চিত্রা নক্ষত্রের 2026 সালের জানুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে। আপনারা হয়তো ইতোমধ্যে জেনে ফেলেছেন যে আমি এখন চ্যানেলে কিছু পরিবর্তন এনেছি। সেখানে আমি শুধু রাশিফল আলোচনা করি না, বরং রাশিফলের সাথে লগ্নফলকে একত্র করে আলোচনা করি, যাতে এই চ্যানেলের সুনাম বৃদ্ধি পায় এবং সেই সাথে অ্যাকুরেসি বৃদ্ধি পায়। এবং আমি চ্যানেলের এই প্রত্যেকটা ভিডিও এর শেষে এই চ্যানেলের যে জ্ঞানবাণী বই আছে সেই বই থেকে একটি করে উক্তি আমি বিশ্লেষণ করে আপনাদেরকে শোনাই, যাতে আপনাদের অনুভবের স্তরে উন্নতি আসে, আপনাদের জ্ঞান বৃদ্ধি পায়। তো এই পরিবর্তনগুলো আমি এনেছি। আমি এখন আলোচনা শুরু করব। প্রথমে আলোচনা করব কন্যা রাশির চিত্রা নক্ষত্র নিয়ে, এবং সেই সাথে থাকছে কন্যা লগ্ন, অর্থাৎ জন্ম সময় আপনার চন্দ্র এই কন্যা রাশির চিত্রা নক্ষত্রে অবস্থান করছিল, কিন্তু আপনার লগ্ন আবার কন্যা লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র। তাহলে আপনাদের সময়টা কেমন হতে পারে দেখা যাক। আমার বাম সাইডে বোর্ড আছে, এখানে গ্রহ নক্ষত্রের জানুয়ারি মাসের পজিশনটা লেখা আছে। এই জন্য আমি মূলত এই দিকে একটু ফোকাস করি মাঝে মাঝে, আপনাদের হয়তো ডিস্টার্ব হতে পারে। তো এখানে আমি জানুয়ারি মাসের শুরুতে যদি চলে যাই, তো দেখতে পাবো গ্রহগুলো ধনুতে অবস্থান করবে। আর জানুয়ারি মাসের পরবর্তী অংশে গ্রহগুলো মকরে অবস্থান করবে। মূলত গ্রহগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে টাইমের বেসিসে। সেখানে হচ্ছে 15 দিন অন্তর। আমি এখানে দেখছি যে প্রথম 15 দিনে একরকম আর দ্বিতীয় 15 দিনে অন্যরকম। এই জন্য আমরা আমাদের আলোচনায় জানুয়ারির প্রথম ভাগ এবং জানুয়ারির দ্বিতীয় ভাগ এইভাবে আলোচনাটা আমি করব। আমরা যখন কন্যা রাশি কন্যা লগ্ন নিয়ে কথা বলছি, তখন চিত্রা নক্ষত্র হওয়ার কারণে আলোচনায় আসবে মঙ্গল, এবং যেহেতু আপনার রাশি হচ্ছে কন্যা, এই জন্য আলোচনায় আসবে বুধ। এছাড়াও লগ্ন আপনার কন্যা লগ্ন, এই জন্য আলোচনায় আসবে বুধ। অর্থাৎ বুধ এবং মঙ্গল এই দুটো গ্রহকে যদি আমরা বিবেচনা করি, তাহলেই কন্যা রাশি কন্যা লগ্নের জানুয়ারি মাসের রাশিফলকে জানা সম্ভব। তো আমরা দেখে নেব এই মঙ্গল আর বুধ কোথায় আছে। আমরা জানুয়ারি মাসের প্রথম ভাগে মঙ্গল এবং বুধকে ধনুতে দেখতে পাব, আর তারপরের ভাগে মঙ্গল এবং বুধকে মকরে দেখতে পাব। এখন আমরা এই দুটো ঘরকে যদি লগ্ন সাপেক্ষে বিবেচনা করি, তাহলে কি দেখতে পাই? দেখতে পাই একটা ঘর চতুর্থ ঘর এবং আরেকটা ঘর পঞ্চম ঘর। তার মানে দুটো ঘরই শুভ। অতএব চতুর্থ এবং পঞ্চমের কারণে আপনি লগ্ন সাপেক্ষে শুভ ফল পাবেন। এখন আমরা দেখে নেব জন্মগতভাবে রাশির কারণে কোনো ডিফেক্ট আপনার আছে কিনা। আমরা লগ্ন সাপেক্ষে দেখতে পাই চন্দ্র একাদশপতি ছিল, এবং একাদশপতি আপনার লগ্নে অবস্থান করছে রাশি রূপে। অর্থাৎ জন্মগতভাবে আপনি সৌভাগ্যবান। যাদের এই চন্দ্র এখানে আছে তারা সৌভাগ্যকে প্রাপ্ত করবে, এবং কোনো প্রকার সুযোগ আসলেই সেই সুযোগটাই মানে ম্যাগনিফাই হয়ে আসবে। অর্থাৎ সেটাকে মানে অল্পটাই আপনি অনেক বেশি আকারে পেয়ে যাবেন, এরকম হবে। তো তাহলে জন্মগতভাবে যেহেতু আপনি সৌভাগ্যবান, তাহলে মঙ্গল আর বুধ যদি কখনো গোচরে ভালো পজিশনে থাকে, তাহলে কিন্তু সেই সৌভাগ্যকে বর্ধিত করবে। এর থেকে আমরা স্পষ্ট হলাম কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসের পুরোটা সময় অত্যন্ত ভালো, এবং রাশি সাপেক্ষেও তাদের কোনো প্রবলেম নেই। আমরা এখানে এই জানুয়ারি মাসের প্রথম ভাগে কি অর্জন হবে এবং দ্বিতীয় ভাগে কি অর্জন হতে পারে সেটা নিয়ে একটু দেখি।
আমরা দেখছি তৃতীয় ঘর প্রথম অংশে বলবান হয়ে উঠছে, অর্থাৎ নিজের প্রচেষ্টা বল অবশ্যই বাড়বে। এই যে চতুর্থ ঘর বলবান হয়ে উঠছে, ফলে নিজের যে শিক্ষা ক্ষেত্র, তারপরে হচ্ছে সংসারে সময় দেওয়া, ফ্যামিলিকে সময় দেওয়া, গৃহস্থলীর কাজ, ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করা, নতুন যদি বাড়ি বা ভবন নির্মাণ করতে চান বা সেই বিষয়ে কোনো প্রকার ইন্টারেস্ট থাকে, তাহলে সেই বিষয়টাই আপনি অবশ্যই নিজের মনোযোগ বৃদ্ধি করবেন। ওইদিকে চতুর্থ ঘরের চতুর্থপতি বৃহস্পতির দৃষ্টি থাকবে দশম থেকে। চতুর্থ দশমের সংযোগ হচ্ছে এবং ঘর বিনিময় হচ্ছে অত্যন্ত শুভযোগ। এই জন্য জানুয়ারি মাসের প্রথম 15 দিন আপনার জন্য টোটালি একটা লাইফ চেঞ্জিং সময়। আমি আবারও বলছি, জানুয়ারি মাসের প্রথম 15 দিন আপনার জন্য লাইফ চেঞ্জিং সময়। এই সময়ে এমন কিছু আপনার সাথে ঘটবে যা আপনার লাইফকে টোটালি চেঞ্জ করে দিতে পারে। আপনারা মিলিয়ে দেখবেন, যাদের কন্যা রাশি, কন্যা লগ্ন, তাদের সাথে দেখুন কিছু না কিছু ঘটলো। খুব বেশি পসিবিলিটি আছে আপনারা কোনো কর্মসংস্থান পেয়ে যাবেন এবং এই কর্মসংস্থান আপনাকে খুশি করবে, অথবা ফ্যামিলিতে এমন কোনো ঘটনা ঘটবে যা আপনার মনের যে বল বা মনের যে শান্তি সুখ সেটাকে বৃদ্ধি করবে। এটা চ্যালেঞ্জ করে বলা যায়। এখানে চতুর্থ ঘরে এতগুলো গ্রহ আছে, এই সিচুয়েশনটাকে আমি এত গুরুত্ব দিতাম না যদি ঘর বিনিময়টা না হতো। চতুর্থ দশমের ঘর বিনিময় অত্যন্ত শক্তিশালী সংযোগ, তার মানে এটি ঘটতে চলেছে আপনার সাথে। তো আপনারা এই বিষয়টা যে শুধুমাত্র জানুয়ারির প্রথম ভাগেই টের পাবেন না, এমন না। ডিসেম্বরে, অর্থাৎ 25 সালের ডিসেম্বরের শেষ ভাগেই আপনি এর অনেক করে ফেলতে পারেন, এর শুভ ফলটা ওই সময়ও পেয়ে ফেলতে পারেন। তো আমরা চতুর্থ দশম থেকে যে শুভ ফলটা পাচ্ছি, আশা করি এই বিষয়টাকে অবশ্যই আমরা গুরুত্ব দেব। শিক্ষাক্ষেত্রে মনোযোগী যারা আছেন তারা ভালো করবেন, যারা চাকরি করতে চান তারা লেগে থাকুন, তারা এই সময়ে ভালো কোনো ফলাফল করতে পারেন। আপনাদের এই বিষয়টাকে উড়িয়ে দেওয়ার একদমই সুযোগ নেই, কারণ এই চতুর্থ দশমের ঘর বিনিময় সংযোগ এটা একটা অত্যন্ত শক্তিশালী রাজযোগ। এর বিপরীতে কোনো গ্রহ যদি না থাকে, অর্থাৎ এটাকে নষ্ট করার জন্য যদি কোনো গ্রহ চেষ্টা না করে, তাহলে আপনারা এখান থেকে শুভ ফল অবশ্যই পাবেন। আমরা পরবর্তীতে যখন মাসের 15 তারিখ পার করে যাচ্ছি, তখন গ্রহগুলো পঞ্চমে চলে যাচ্ছে, যা অত্যন্ত শুভ সংযোগ এবং রাশি ও লগ্ন সাপেক্ষেও এই বিষয়টা শুভত্বই আনে। তার জন্য এর পরবর্তী অংশে আপনি আপনার মেধার স্বাক্ষর রাখবেন, আপনার রিলেশনশিপ বিষয়ে উন্নতি দেখায়, সন্তান যদি থাকে সন্তানের লেখাপড়ার বিষয়ে আগ্রহ এবং বিভিন্ন বিষয়ে তার প্রতিভার বিকাশ ঘটতে দেখা যায়, যা আপনাকে মানসিকভাবে সুখী করবে। এছাড়াও আপনি আপনার প্রতিভাকে কাজে লাগাতে পারবেন, প্রতিভাকে বিকশিত করতে পারবেন। মানে আপনার সময় একদমই খারাপ না। আমরা ষষ্ঠ ঘরকে একটু দেখে নেব। ষষ্ঠে রাহু আছে। আপনি আপনার এই যে স্বপ্ন আছে সেটিকে বাস্তবায়ন করার জন্য যথেষ্ট পরিশ্রম করতে পারবেন। ষষ্ঠপতি সপ্তমে, পঞ্চমপতি সপ্তমে, অর্থাৎ বিবাহ করতে গেলে যেমন বাধা আছে, রিলেশনশিপেও বাধা আছে। যে কোনোটাই আপনাকে দেরি করাবে, অর্থাৎ সময় নেবেন, আপনি সামনে এগোতে এগোতে সময় নেবেন, কিন্তু সম্পর্ক ভেঙে গিয়েও আবার জোড়া লাগবে। সম্পর্ক একেবারে ভেঙে যাবে না। জ্ঞানবাণী বইয়ে একটা উক্তি আছে, ভেঙে যাওয়ার পরেও যা থেকে যায় তাই হলো সম্পর্ক। ভেঙে যায় হচ্ছে আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি। তো ওই কথাটাই আমি আপনাদেরকে স্মরণ করাবো। এখানে এই শনি সপ্তমে এসে রিলেশনশিপ থেকে বিবাহের যে ইঙ্গিতটা দেয় সেটি দেরি বটে করাবে, কিন্তু আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি নষ্ট করে দিয়ে প্রকৃত এই সম্পর্ক কি, সম্পর্কের জিস্ট কি, সেই অনুভূতি আপনি পাবেন। আমরা দেখে নেব এখানে দশম ঘরকে, দশমে গ্রহ আছে। তো দশমের গ্রহ হচ্ছে বৃহস্পতি, চতুর্থপতি রূপে এখানে অবস্থান করছে, যার জন্য আপনি
কর্মভাগ্য, সেই কর্মভাগ্যে বৃহস্পতি শুভ ফলে আপনি এখানে বিদ্যাক্ষেত্রে বিরাটভাবে উন্নতি করবেন, উচ্চ পজিশন অর্জন করতে পারেন, বড় বড় দায়িত্ব পেতে পারেন, বা আপনার জ্ঞান, গুণ, বিবেক, বিবেচনা এগুলো বৃদ্ধি পেতে দেখা যায়। আমরা এখানে দ্বাদশ ঘরে কেতুকেও দেখতে পাই, অর্থাৎ সব মিলিয়ে আপনার মধ্যে একটা উদাসীনতার ভাব থাকবে, একাকিত্ব থাকবে, সব কিছু পেয়েও যেন কিছুই পাননি, সবসময়ই একটা হতাশার ভাব, বিষণ্ণতা এইগুলো থাকবে। কিন্তু মনে রাখবেন, দ্বাদশের কেতু খারাপ না, কেতু দ্বাদশে খুব ভালো ফল দেয়। এই জন্য আপনার যে কর্মঘরে বৃহস্পতি আছে এবং সপ্তমে শনি আছে, দ্বাদশে কেতু আছে, এটি আপনার মধ্যে আধ্যাত্মিকতার বিস্তার ঘটাবে। আশা করব আপনি মেডিটেশন করবেন। যদি মেডিটেশন নাও করতে পারেন, অন্তত স্পিরিচুয়াল যে বাণী আছে সেগুলো শুনতে পারেন, মন্ত্র বা যাই থাকুক, স্পিরিচুয়াল যেগুলো আপনাকে অন্য সব কিছু থেকে বিচ্ছিন্ন করে। এরকম অনেক গান আছে যেগুলো শুনলে আপনি অন্য কোনো জগতে হারিয়ে যান। এরকম নাটক আছে, মুভি আছে, আপনি সেগুলো দেখবেন, তার মধ্যে হারিয়ে যাবেন। এটি যদি আপনি পারেন, তাহলেই কেতু তার ফল দিতে সক্ষম হয়েছে। এখানে কেতু আপনার জন্য শুভ গ্রহ। তা আমরা কন্যা রাশির, কন্যা লগ্ন, চিত্রা নক্ষত্র নিয়ে যথেষ্ট আলোচনা করলাম। আমরা এখন নতুন একটা লগ্নে শিফট করব। আমরা চলে যাচ্ছি তুলা লগ্নে। আমরা দেখে নিই তুলা লগ্ন সাপেক্ষে আমরা কোন কোন গ্রহকে নিয়ে বিবেচনায় আনব। এখানে আমরা তুলার অধিপতিকে নেব। তুলার অধিপতি হচ্ছে শুক্র, এবং ওই দিক থেকে আমরা বিবেচনায় নেব হচ্ছে বুধকে। বুধ হচ্ছে রাশির অধিপতি, সেই সাথে নেব মঙ্গলকে, নক্ষত্র অধিপতি, নিয়ে আমরা আলোচনাটা করব। তাহলে আমরা পাচ্ছি মঙ্গল, বুধ এবং শুক্রকে। আমরা দেখে নেব যে লগ্ন সাপেক্ষে রাশির যে অবস্থান সেটি শুভ কিনা। না, এখানে শুভ না, কারণ দশমপতি দ্বাদশে। জন্মগতভাবেই আপনি কর্মহীন, বারবার কর্ম পরিবর্তন করবেন এমনটাই দেখাই, কর্মে মনোযোগী হতে পারেন না। কিন্তু যদি আবার কর্মে মনোযোগী হন, সেই ক্ষেত্রে আপনি মূলত কর্ম অন্যের জন্য করতে চান, অর্থাৎ আপনি খুবই স্পিরিচুয়াল মানুষ। আপনি মানুষের কল্যাণের জন্য কি না করতে পারেন, খুবই স্যাক্রিফাইসিং মেন্টালিটি আপনার। আপনি নিজের কথা কখনো ভাবেন না, সবসময় অন্যের কথা ভেবে কাজ করেন। ওই যে তুলা লগ্নের মানুষের যে বড় বড় গুণ আছে, এই গুণের মধ্যে এক অনন্য গুণ তুলা লগ্নের মানুষের, যে তাদের যখন লগ্নটা তুলা এবং রাশিটা আবার কন্যা, খুবই উদার এবং স্যাক্রিফাইসিং মাইন্ডেড। এই মানুষগুলো কি না করতে পারে অন্যের কল্যাণের জন্য, নিজেরটা ফিরেও দেখে না, নিজের কি হলো না হলো। তো সেই ধরনের মানুষকে নিয়ে আমি কথা বলছি এখন, যে তারা যে জন্মগতভাবেই তারা সব কিছু থেকে বঞ্চিত হয় ইচ্ছা করেই, দরকার নেই তার, এরকমই মেন্টালিটি তাদের, কোনো কিছু চায় না। তো এই ধরনের মানুষ আসলে ভালো করে কোথায়? এরা ভালো করে হচ্ছে স্পিরিচুয়াল লাইনে, অর্থাৎ যদি তারা মেডিটেশন করে, আধ্যাত্মিকতার সাথে থাকে, তাহলে ওই লাইনে তারা খুব ভালো করে। অর্থাৎ তাদের মধ্যে ইনটিউশনের ক্ষমতা বেশি, সব কিছুকে আকর্ষণ করার ক্ষমতা বেশি, তাদের মধ্যে দৈবিক শক্তি থাকে, জন্মগতভাবেই থাকে। যারা এটি জানে তারা অতি সহজেই ভালো করে, জীবনে কষ্ট তাদের কম আসে। আর যারা বাস্তববাদী হয়, তাদের কেউ কেউ বৈদেশিক সূত্রে ভালো করে, অর্থাৎ বিদেশের সাথে যদি তাদের কোনোভাবে কোনো লিঙ্ক থাকে, তাহলে তারা ধনবান হয়। আর যদি তারা এইটাও না জানে, তাহলে সেই ক্ষেত্রে তাদের জীবনে কোনো কর্মেই তারা স্থির হতে পারে না, সকল ক্ষেত্রে দুঃখ কষ্ট পায় এবং ভবঘুরে টাইপের মানুষ হয়ে থাকে, সব জায়গায় তারা লাঞ্ছিত হয়। এটি তাদের সাথে হতে দেখা যায়, জন্মগতভাবে এই বৈশিষ্ট্য তারা প্রাপ্ত করে থাকে। আমরা যদি জানুয়ারি মাসটা দেখি, তো দেখব মঙ্গল, বুধ এবং এই শুক্র এরা একসাথেই থাকবে। প্রথম অংশে থাকবে ধনুতে, আর পরের অংশে থাকবে মকরে। তো সেই হিসাবে তৃতীয় ও চতুর্থ ঘর এখানে গুরুত্ব পাচ্ছে।
ফলে মাসের প্রথম ভাগে আপনার প্রচেষ্টা বল থাকবে অসাধারণ। সেক্ষেত্রে আপনি যে কোনো কিছুতে হাত দিলেই সেই কাজটা ফলপ্রসূ হতে দেখা যাবে, কারণ ওই সময় আবার ঘর বিনিময় সংযোগ দেখাই। এখানে আমরা নবমের সাথে তৃতীয়ের ঘর বিনিময় দেখি, অর্থাৎ অত্যন্ত শক্তিশালী সংযোগ তৈরি হয়। আমি বলেছিলাম যে যারা বিদেশ ভাগ্যে আছে, বাস্তববাদী টাইপের মানুষ, তারা বিদেশ ভাগ্য অত্যন্ত ভালো করবে। তো এই যে জানুয়ারির প্রথম 15 দিন, এই সময় যদি আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বা বিজনেসের ধরন যদি বৈদেশিক সূত্রের সাথে লিঙ্কড হয় কোনোভাবে, তাহলে আপনারা অবশ্যই এই সময় সাকসেসফুল হবেন। এদিকে যারা পড়াশোনা করার জন্য বিদেশ যেতে চাই, তারাও ভালো করবে। বৈদেশিক ভাগ্য আজীবনই আপনার জন্য শুভ থাকবে। এখানে চতুর্থ ঘরটা গ্রহে পূর্ণ হয়ে যায় মাসের 15 তারিখের পর থেকে। তার মানে ওখানেও এই মঙ্গল বুধ শুক্রকে আমরা আবারও একত্রে পেয়ে যাচ্ছি। তার মানে এই ক্ষেত্রটাও শুভ। এই সময় আপনার কর্মভাগ্য অত্যন্ত শুভ। এখান থেকে দশমে দৃষ্টি পড়ছে, ফলে কর্মভাগ্যে আপনি উন্নতি অবশ্যই করবেন। যারা যারা কর্মক্ষেত্রে উন্নতি করতে চান, যারা সিরিয়াস কর্মে, তারা একটু মনোযোগী হবেন। এই সময়টাকে আশা করি কাজে লাগাবেন। এখানে তৃতীয় ও চতুর্থ ঘরে গ্রহ থাকা আপনার জন্য বড় ধরনের সৌভাগ্যের ইঙ্গিত দেয়। পঞ্চমে রাহু আছে, এটি আপনার জন্য এক প্রকার উন্নতির দিশা দেখাবে, আবার একই সাথে থ্রেট। পঞ্চমে গ্রহ থাকলে আপনার বুদ্ধি না হবে হচ্ছে নানামুখী। আবার এটি এমনটাও নির্দেশ করে যে আপনার একাধিক রিলেশন থাকবে এবং রিলেশনের ক্ষেত্রে আপনি বিভ্রান্ত হবেন, অর্থাৎ কোন রিলেশনটা আপনার জন্য ভালো আপনি বুঝে উঠতে পারবেন না। কোনো রিলেশনেই যেন আপনার মন নেই, কোনোটাই যেন টিকছে না এবং সেখান থেকে বারবার এক্সপিরিয়েন্স অর্জন হচ্ছে, এমনটি দেখা যাবে। এখানে পঞ্চমের গ্রহ আপনাকে দিয়ে মূলত রিলেশনশিপ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করাবে এবং আপনি আপনার মেধা খাটিয়ে ভালো কিছু অবশ্যই করতে পারবেন। ওদিকে ষষ্ঠ ঘরে আমরা গ্রহ দেখতে পাই। ষষ্ঠ ঘরে আছে শনি। তো চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি, এই গ্রহ এই ঘরের অধিপতি হয়ে শনি ষষ্ঠে অবস্থান করছে। এটি একটা নেতিবাচকতার ইঙ্গিত দেয়। সাধারণত রাজযোগকারী গ্রহ যদি নেতিবাচক ঘরে থাকে, সেক্ষেত্রে স্ট্রাগল করাই বেশি। যেহেতু ভালো ভালো ঘরগুলোতে অধিকাংশ গ্রহ, এই জন্য আপনি প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে ভালো করবেন। আপনি যে কাজেই হাত দেন না কেন, সেই কাজে প্রথমে থাকবে স্ট্রাগল, কিন্তু আলটিমেটলি ভালো করবেন। এদিকে আমরা নবম ঘরে বৃহস্পতিকে পাবো। ষষ্ঠপতি নবমে, তৃতীয়পতি নবমে। এর মানে হলো স্ট্রাগল যদি আপনি করেন, তাহলে সেটি আলটিমেটলি সৌভাগ্যকেই নির্দেশ করবে। তো ষষ্ঠপতি নবমে থাকা আরেকটা বিষয়কে ইঙ্গিত দেয়, সেটি হচ্ছে ভাই এবং হচ্ছে পিতা, তাদের শরীর স্বাস্থ্যের উপর, বিশেষ করে ভাইয়ের শরীর স্বাস্থ্য ভালো থাকতে পারে বা ভাইয়ের সাথে আপনার বোঝাপড়া ভালো হতে পারে, ভাইয়ের দ্বারা উপকৃত হতে পারেন, কিন্তু পিতার শরীর স্বাস্থ্যে নেতিবাচকতার প্রভাব পড়তে পারে। তবে ওষুধের মাধ্যমে শরীর ভালো থাকবে। এখানে আমরা একাদশে কেতুকে দেখতে পাই। আপনি যদি আধ্যাত্মিকতা বজায় রাখেন, ভালো করবেন। আর এখানে ফাটকা, জুয়া, লটারি, শেয়ার বাজার, এই সমস্ত ক্ষেত্র থেকে আপনার বরাবরই ইনকাম ভালো থাকবে এই সময়ে। আপনারা যদি এই বিষয়ে নলেজ থাকে তো এগোতে পারেন, এই বিষয়ে আপনার উন্নতি আছে। এখানে কেতুর একাদশে অবস্থান এছাড়াও দৈব ভাগ্যকে নির্দেশ করে। অর্থাৎ আমি যে বলেছিলাম যে জন্মগতভাবে চন্দ্রের এই কন্যাতে অবস্থান, অর্থাৎ দ্বাদশে অবস্থান, সেটি তার একটা দৈব ভাগ্যকে নির্দেশ করে এবং ওই কেতুর একাদশে অবস্থান এই সময়ে দৈব প্রাপ্তিকেও নির্দেশ করে। অতএব দৈব শক্তির দিক দিয়ে আপনি এই সময়ে এগিয়েই থাকবেন। 2026 সাল দৈবিক শক্তির দিক দিয়ে আপনাকে যথেষ্ট হেল্প করবে। আমরা এরপরে বৃশ্চিক লগ্নে যাব। বৃশ্চিক লগ্নের কি অবস্থা? এখানে আমরা মঙ্গল এবং বুধকে বিবেচনায় নিয়ে আসবো।
তো মঙ্গল বুধ ওই একইভাবে আমি যে কন্যার কথা বলছিলাম মঙ্গল বুধ সাপেক্ষে ওই রকমই বুধ এই ধনুতেই থাকছে, মকরেই থাকছে। তো প্রথম ভাগ কেমন যাবে আর দ্বিতীয় ভাগই বা কেমন যাবে। এখন আমরা এটা আলোচনা করার আগে চন্দ্র কোন ঘরের অধিপতি এবং চন্দ্র কোথায় থাকছে সেটি একটু দেখি। লগ্ন সাপেক্ষে চন্দ্র অত্যন্ত ভালো ঘরের অধিপতি, নবমপতি, কিন্তু থাকছে কোথায়? থাকছে একাদশে, অর্থাৎ নবমপতি একাদশে। খুবই ভালো, চন্দ্রের পজিশন খুবই ভালো। জন্মগতভাবে আপনি সৌভাগ্যবান। পৈতৃক যে পৈতৃক যে সৌভাগ্য সেটি কিন্তু জন্মগতভাবে পাচ্ছেন এবং সকল ক্ষেত্রে সৌভাগ্য আপনার আগে আগে চলে। অর্থাৎ আপনি যা পাওয়ার কথা না তার চেয়ে সবসময় বেশিই পান। এটি হচ্ছে জন্মগতভাবে আপনার ভাগ্য। আর প্রাপ্তিযোগ সবসময়ের জন্য শুভ। আমরা এখন দেখে নেব এই জানুয়ারি মাসে আপনার এই ক্ষেত্রগুলো বজায় থাকছে কিনা। আমরা এখানে দেখতে পাই বৃশ্চিকের দ্বিতীয় ঘরে মাসের শুরুতেই গ্রহ আছে, তার মানে প্রাপ্তিযোগ, ওই যে বলেছিলাম যে আপনার ভাগ্য আছে, তো প্রাপ্তিযোগ কিন্তু শুভ থাকলো। তার মানে জানুয়ারির প্রথম 15 দিন নো টেনশন, খুবই ভালো। আমরা চতুর্থ ঘরে জানুয়ারির পরবর্তী ভাগে গ্রহ দেখতে পাই, তৃতীয় ঘরে দেখতে পাই। তৃতীয় ঘরে অনেকগুলো গ্রহ মানে প্রচেষ্টা বল বৃদ্ধির কথা। তার মানে আপনারা বিজনেস করলে ভালো করবেন, তো বিজনেসের সাথে থাকুন এবং নিজের ব্রেন খাটাবেন আশা করব। চতুর্থ ঘরে রাহু, পঞ্চমে শনি, এগুলো শুভ ইঙ্গিত দেয়। তো এই বিষয়ে আপনি যদি এগোতে পারেন অনেক ভালো করবেন। একাধিক বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা প্রবল। ওইদিকে পঞ্চম ঘরে শনি বসে আছে এবং সে তৃতীয় ও চতুর্থের অধিপতি, মানে আপনি আপনার মেধা যদি প্রয়োগ করেন অনেক ভালো করবেন। এদিকে আমরা বৃহস্পতিকে একটু নেগেটিভ ঘরে পেয়ে যাচ্ছি, অর্থাৎ অষ্টমে। এই জায়গায় একটু প্রবলেম, অর্থাৎ পঞ্চমপতি অষ্টমে গেল, তার মানে রিলেশন ভেঙে যেতে পারে। সন্তানের এই সময়ে মানে সন্তানের জন্য ফাড়া আছে, বিপদ আছে, এটি বলতে হচ্ছে। সন্তানের দিকে মনোযোগী হন, এমনকি সন্তানের মৃত্যু যোগ আছে এটিও বলা যায়, যদিও এরকম কথা বলা ঠিক না, তারপরেও আমি আপনাদেরকে একটু সতর্ক করলাম। এটি একটি নেগেটিভ যোগ, এটা আপনারা একটু সন্তানের দিকে, যাদের আমি আবারও সতর্ক করছি, আপনাদের হচ্ছে কন্যা রাশি, চিত্রা নক্ষত্র কিন্তু বৃশ্চিক লগ্ন, এরা সতর্ক থাকবে নিজেদের সন্তানকে নিয়ে, যেন সন্তান মানে বিপদ আপদ থেকে একটু দূরে থাকে বা হচ্ছে বাইরে অযাচিতভাবে ঘোরাফেরা না করে, আকস্মিক বিপদ করতে পারে। তো এখানে আমরা তারপরে দেখব দশম ঘর। দশম ঘরে কেতু আছে। কেতু উচ্চ স্থানকে নির্দেশ করবে এবং কর্মক্ষেত্রে যেখানে থাকবেন ওখানেই থাকবেন, উচ্চ পজিশন পাবেন, অনেক দায়িত্ব পাবেন, অনেক ঝামেলা পোহাতে হবে, কিন্তু তারপরও ধর্মভাব বজায় রাখলে অনেক উন্নতি। আমরা এরপরে দেখে নেব ধনু লগ্নকে। ধনু লগ্ন সাপেক্ষে আমরা হিসাব করব কাকে কাকে, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিকে। বৃহস্পতি তো সপ্তমেই আছে। এদিকে মঙ্গল বুধ একসাথেই থাকবে। মাসের প্রথম ভাগে মঙ্গল বুধ এই ধনুতে একসাথে থাকবে, কিন্তু পরবর্তীতে কিন্তু এই গ্রহগুলো মকরে চলে যাচ্ছে। আমরা রাশি সাপেক্ষে চন্দ্রের অবস্থানটা একটু দেখে নিই। রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, সে হচ্ছে দশমপতি হয়ে থাকবে হচ্ছে এই দশমে। তো এটা একটা ভালো যোগ। এটা হচ্ছে দশমপতি না, ধনু লগ্ন সাপেক্ষে এটি হচ্ছে অষ্টমপতি থাকছে দশমে। আসলে এখানে লেখা একরকম, আমার দেখে বলতে ভুল হয়েছে। তো যাই হোক, অষ্টমপতি দশমে থাকছে। তো সাধারণত অষ্টমপতি যদি দশমে আসে তাহলে কর্মহানি যোগ সৃষ্টি করে, বা হচ্ছে কর্ম হতে দেরি হয়, বা কর্ম হলেও সেখানে নানা রকমের ঝামেলা, বিভ্রাট, প্রতিকূল পরিস্থিতি এগুলো থাকে। জন্মগতভাবে আপনার কর্ম পেতে দেরি হবে।
এবং কর্ম পাওয়ার পরেও সেখানে একটু অশান্তি থাকতে পারে। যদি অন্য গ্রহ সংযোগ ভালো থাকে তো বেঁচে গেলেন। তো আমরা এই যে ধনুতে গ্রহ আছে সেই বিষয় নিয়ে এখন একটু কথা বলবো যে এই গ্রহ সংযোগ কি এখন আপনার কর্মভাগ্যকে শুভ করতে পারছে। দেখি, ধনু সাপেক্ষে আমরা হিসাব করে দেখতে পাই যে সপ্তমে এই লগ্নপতি বৃহস্পতি বসে আছে। তার মানে আপনি বিজনেস ভাগ্যে ভালো করবেন। যদি আপনি চাকরি করতে যান তাহলে আমি অতটা শুভত্ব পাচ্ছি না, কিন্তু এখানে বিজনেস ভাগ্যটা ভালো দেখাই। তাহলে জানুয়ারির প্রথম ভাগে সম্পদ অর্জনের ক্ষেত্রটা অতটা শুভ না হলেও এটা ওই সময় স্বাস্থ্যভাবকে দেখবে বেশি। কিন্তু জানুয়ারির দ্বিতীয় ভাগে মানে 15 তারিখের পর থেকে সম্পদের ঘরে গ্রহ যাচ্ছে, আপনার ইনকামের মাত্রা অবশ্যই বাড়বে। আর তৃতীয় ঘরে রাহু থাকছে, প্রচেষ্টা বল বাড়বে এবং আপনি যে পরিমাণে পরিশ্রম করতে পারেন সেই পরিশ্রমটা ধরে রাখবেন। এই পরিশ্রমই আপনাকে সামনে বহুদূর নিয়ে যাবে। চতুর্থে শনি আপনাকে সকল কাজে নির্মোহ করবে, আপনি লেগে থাকতে জানবেন। শনি যেখানে অবস্থান করে সেই জায়গাটাই ধৈর্য দেয়, পরিশ্রম দেয়। তো চতুর্থে শনি আপনাকে সংসার জীবনে মনোযোগী হতে সহায়তা অবশ্যই করবে। সেক্ষেত্রে আপনি ফ্যামিলির দিকে ফোকাস করবেন, বাসা বাড়িতে ইনভেস্ট করতে পারেন, বাসা বাড়ির ব্যাপারে মনোযোগী হতে পারেন। এই সবগুলো বিষয় ভালো। আমরা ব্যবসা ভাগ্য এবং এখানে স্পাউস বলা ভালো, অর্থাৎ জীবনসঙ্গী ভাগ্য এটি ভালো আছে। বিবাহ করলে শুভফল পাবেন, ব্যবসা ভাগ্যে তো শুভফল পাবেনই। আর ধনু সাপেক্ষে নবমে কেতু থাকবে, যা আপনার মধ্যে আধ্যাত্মিক বিস্তার ঘটাবে। এখানে চতুর্থে শনি, সপ্তমে বৃহস্পতি এবং নবমে কেতু, এটা সব দিক দিয়েই আপনার মধ্যে ধর্মভাব বিস্তার করায়। তো আপনি আশা করছি যে ভালোই করবেন। তবে একটা বিষয় সতর্কতা রাখবো আপনার জন্য, সেটি হলো যেহেতু আপনার মূল নক্ষত্র অধিপতি হচ্ছে মঙ্গল, মাথা গরম করার প্রবণতাযুক্ত মানুষ আপনি। জানুয়ারির প্রথম ভাগে মাথা গরম হতে পারে এবং এর জন্য নানা রকম ঝামেলায় পড়তে পারেন। জানুয়ারির প্রথম ভাগ শুধু না, ডিসেম্বরের যে শেষ ভাগ ছিল ওই সময়ও আপনি এই সমস্ত ফেস করেছেন, তো আমি সতর্ক করছি। আর জানুয়ারির দ্বিতীয় ভাগে সেক্ষেত্রে মঙ্গল তুঙ্গি হচ্ছে, এই জন্য নক্ষত্র অধিপতি তুঙ্গি হলে নানা রকমের অপরচুনিটি তো আসবে, কিন্তু মাথা গরম করে অপরচুনিটি হারাতে পারেন, এই সম্ভাবনা আছে। এই জন্য আপনাকে আমি সতর্ক করব যে আপনি মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, শান্ত থাকবেন, তাহলে ভালো করবেন। এটি হচ্ছে আমার পরামর্শ। তো আমরা এখন চলে আসব হচ্ছে পরবর্তী লগ্নে, মকর লগ্নে। তো মকর লগ্নে এখানে আমরা কি দেখতে পাই? মকর লগ্নে হচ্ছে রাশি সাপেক্ষে হিসাব করলে মকরের বিপরীতে আছে চন্দ্র, সে থাকবে হচ্ছে নবমে। তার মানে সপ্তমপতি নবমে থাকছে, যেটি অত্যন্ত ভালো। অর্থাৎ জীবন সঙ্গীত থেকে সৌভাগ্য প্রাপ্তি যোগ দেখায়। জন্মগতভাবে আপনি অত্যন্ত সৌভাগ্যবান এবং বিদেশ ভাগ্যটা জন্মগতভাবে আপনার জন্য অত্যন্ত ভালো। বৈদেশিক যে কোনো সূত্র আপনাকে হেল্প করবে এবং জীবনসঙ্গীর ভাগ্য আপনার সাথে যুক্ত থাকবে। বিবাহের পরে উন্নতি এবং তার সাথে আপনার বোঝাপড়া যত ভালো হবে আপনার জীবনে উন্নতির মাত্রাও তত বেশি হবে। 2026 সালের জানুয়ারির প্রথম ভাগ আপনার জন্য খুব বেশি ভালো হবে না। এই সময় ব্যয়ের মাত্রা বেশি থাকবে, ভ্রমণের মাত্রা বাড়বে, ব্যয়ের মাত্রা বাড়বে। তো এই সময় আপনার খরচ হবে, কিন্তু জানুয়ারির দ্বিতীয় ভাগ আপনার জন্য অত্যন্ত শুভ থাকছে। এই সময়ে আপনার জ্ঞান, গুণ, বিদ্যা, বুদ্ধি সব দিক দিয়ে উন্নতি। মাথা গরম হবে, যাদের হাই প্রেশার আছে তারা এই সময়ে নানা রকমের বিপদাপদ ফেস করবে, এমনকি মৃত্যুও হতে পারে। আবারও বলছি, যাদের হাই প্রেশার আছে তাদের মৃত্যুও হতে পারে, এই চান্স আছে। অতএব খুব সাবধান। এখানে আমি সাজেস্ট করব মাথা ঠান্ডা করার উপায় হচ্ছে মেডিটেশন।
মেডিটেশনের বিকল্প আমি এখনো পাইনি। আপনাদের আমি বলবো কোয়ান্টাম মেথড অটো সাজেশন ওখানে আছে, এইগুলো শুনবেন, দেখবেন যে রিল্যাক্সেশন আসবে, নিরাময় আছে। সেখানে আরও অন্যান্য মেডিটেশন আছে, এগুলো শুনলে আস্তে আস্তে সব কিছু মানে আপনারা একটা বিশ্রাম পাবেন ওখান থেকে। এখানে দ্বিতীয় ঘরে রাহু থাকবে, সম্পদের ক্ষেত্রে অতৃপ্তি নির্দেশ করবে, প্রচুর পরিমাণে সম্পদ অর্জন করবেন, প্রচুর খরচ হবে। লগ্নপতি শনি তৃতীয় থাকছে, যার কারণে প্রচেষ্টা বল তো থাকবেই, আপনি সবসময় নতুন কিছু করতে চাইবেন। এই জানুয়ারির দ্বিতীয় ভাগে আপনার সামনে অনেক অপশন আসবে, অনেক অপরচুনিটি আসবে। আপনি তো যদি ব্যবসা করেন একাধিক ব্যবসা তো এই সময় করবেন, কিন্তু প্রচুর পরিমাণে দৌড়ানো লাগবে, অনেক ব্যস্ত থাকবেন আপনি, এটাই দেখায়। আর এখানে ষষ্ঠ ঘরে গ্রহ থাকছে, কোনো রোগ ব্যাধি হলে মুক্তি পাবেন বৃহস্পতির প্রভাবে। সতর্ক থাকবেন আর কি, ওষুধ কাছে রাখবেন যদি কোনো রোগ ব্যাধির আভাস থাকে, তো বৃহস্পতি হেল্প করবে। কিন্তু অষ্টমে কেতু আছে, অনেক ক্ষেত্রেই অজানা বিপদ আপনাকে ঘিরে ফেলতে পারে, এবং সেই বিপদ কোত্থেকে আসলো, কি কারণে আসলো, কি সমাধান, অনেক ক্ষেত্রে আপনারা জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। এই বিষয়ে একটা সতর্কতা রয়েছে। কিন্তু ওই যে দৈব ভাগ্য আছে আপনার সপ্তমপতি নবমে, এই ভাগ্য আপনাকে অনেক ক্ষেত্রেই বাঁচিয়ে নেবে। আমরা এখন কুম্ভ লগ্নে চলে আসি। তো কুম্ভ লগ্ন সাপেক্ষে আমরা দেখি চন্দ্র কোথায়। চন্দ্র হচ্ছে সেক্ষেত্রে ষষ্ঠপতি, ষষ্ঠপতিকে আমরা অষ্টমে দেখতে পাই। ষষ্ঠপতি সাধারণত অষ্টমে থাকলে শত্রু হানি যোগ নির্দেশ করে, অর্থাৎ আপনার শত্রু বিনষ্ট হবে, যেই আপনার সাথে শত্রুতা করবে তার ক্ষতি হবেই, এটি জন্মগতভাবে পাওয়া ভাগ্য আপনার। আমরা দেখব জানুয়ারিতে আপনার এই শত্রুতা কেমন। আমরা দেখতে পাই আপনার লগ্নে রাহু বসে আছে, অর্থাৎ আপনি নিজেই যেন নিজের শত্রু, নিজের সাথে নিজের প্রতিযোগিতা, প্রতিনিয়ত ছুটছেন আপনি। জানুয়ারি মাসের প্রথম ভাগ আপনাকে প্রচুর ইনকাম করাবে এবং দ্বিতীয় ভাগে প্রচুর ব্যয় করাবে, এবং আপনার মেন্টালিটি আবার হচ্ছে সব সময় প্রাপ্তিযোগ নিয়ে চিন্তা করা। শনি এই সময়ে 2026 সাল পুরোটা সময় দ্বিতীয় থাকছে, মানে আপনার টার্গেট হচ্ছে সম্পদ অর্জন করা, আমাকে সম্পদ অর্জন করতেই হবে, এই মোটিভ নিয়েই আপনি ছুটছেন। আমরা দেখতে পাই দ্বিতীয় গতিকে পঞ্চমে, তার মানে হলো সম্পদ অর্জন এর জন্য মেধার সর্বোচ্চ প্রয়োগ আপনি করবেন। এই 2026 সালের জানুয়ারি মাস এর প্রথম অর্ধেক আপনার জন্য শুভ, আর দ্বিতীয় অর্ধেক অশুভ। আপনি আপনার সংসার জীবনকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। সংসার জীবন রাহু কেতুর অক্ষ দ্বারা পরিচালিত হওয়ার কারণে সংসার জীবনে স্মুথনেস থাকবে না, উঠানামা থাকবে, সম্পর্ক ভেঙেও যেতে পারে, অনেকের সম্পর্ক ভেঙে যাবে, তো সম্পর্ক নিয়ে সাবধান। আমরা এরপর দেখে নেব হচ্ছে মীন লগ্নকে। মীন লগ্ন সাপেক্ষে আমরা বিবেচনা করব বৃহস্পতি, মঙ্গল এবং বুধকে। জানুয়ারির প্রথম ভাগে বৃহস্পতি, মঙ্গল, বুধ এক অক্ষে থাকবে, ফলে ওই দিক দিয়ে আপনার সময়টা ভালো। কিন্তু যখন জানুয়ারির দ্বিতীয় ভাগে আমরা যাচ্ছি, তখন বৃহস্পতি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ফলে ওই সময় আপনার একটু উঠানামা থাকবে, মেজাজটা একটু উঠানামা করবে। এখানে লগ্নপতিকে আমরা চতুর্থ ঘরে দেখতে পাই, যার জন্য জন্মগতভাবেই আপনি দেখি চন্দ্রের বৈশিষ্ট্যটাকে দেখে নিই কেমন। চন্দ্র হচ্ছে এখানে পঞ্চমপতি, থাকছে হচ্ছে সপ্তমে, তার মানে জন্মগতভাবেই আপনি রিলেশন থেকে বিবাহ করবেন, আপনার বিয়ে প্রেমের মাধ্যমে হবে, এই ভাগ্য নিয়ে আপনি জন্মেছেন, এটি হবে আপনার সাথে স্বাভাবিক। তো ওখানে যেটি বলছিলাম পঞ্চম সপ্তম, এর জন্য পড়াশোনা করে বিদেশে যাওয়ার জন্য অনেকের সৌভাগ্য হিসেবে আপনি পেয়ে যাবেন। এখানে চতুর্থে লগ্নপতি চতুর্থে আছে, শিক্ষাক্ষেত্রে আছে, যার জন্য আপনার অপরচুনিটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসবে। যারা পড়াশোনা করে বিদেশ যেতে চায় তারা পঞ্চম সপ্তমের এই পঞ্চমপতি সপ্তমের কানেকশন, এটি জন্ম সময় ছিল, সেটিকে
অনেক বেশি করবে, বৃদ্ধি করবে। এই জন্য বিদেশ ভাগ্যটা অনেক ভালো। আর ব্যবসা ভাগ্য তো আপনাদের ভালোই। জন্মগতভাবে আমি ধারণা করছি যে আপনারা অনেকেই বিজনেস করেন অলরেডি। আমি বিজনেসকেই প্রাধান্য দিচ্ছি আপনাদের জন্য। আর ওই যে বলছিলাম যে 2 ভাগ গ্রহের, তো প্রথম ভাগে আপনার কর্মভাগ্যটা অনেক ভালো থাকবে, আর দ্বিতীয় ভাগে আয় ভাগ্যটা অনেক ভালো থাকবে। এছাড়াও দ্বাদশে রাহু আছে, যার জন্য ট্যুর করা, ভ্রমণ করা, তারপর হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া, এই সৌভাগ্যটা আপনার বেশি থাকবে। এছাড়াও আপনার মধ্যে অপব্যয় করার মানসিকতা দেখা যাবে। আমরা এছাড়াও এখানে একটা জিনিস দেখতে পাই, ষষ্ঠে কেতু, অর্থাৎ গুপ্ত শত্রুর পরিমাণ বৃদ্ধি পাবে। কেউ আপনার সাথে শত্রুতা করবে, সেটি আপনি বুঝতে পারবেন না, আন্দাজ করতে পারবেন, কিন্তু কে শত্রু সেটি জানতে পারবেন না, এই পসিবিলিটি থাকবে। এছাড়াও গোপন ব্যাধি থাকতে পারে, যার আন্দাজ আপনি করতে পারবেন না, খুঁজে পাবেন না। ব্যাধি আছে কিন্তু কি, তা নিরাময় কি জানতে পারবেন না, এই সমস্যাগুলো দেখা যায়। আমরা এরপরে মেষ লগ্নে চলে আসি। মেষ লগ্নের জন্য আলোচনা করব মঙ্গল এবং বুধকে নিয়ে। চন্দ্র এই ক্ষেত্রে চতুর্থপতি হয়ে ষষ্ঠে অবস্থান করবে, অর্থাৎ যারা এই লগ্নে জন্মেছেন তাদের আসলে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, মা মারা যেতে পারে, বা কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত থাকতে পারে, এই পসিবিলিটি বেশি। মানসিকভাবে আপনারা ভালো থাকেন না, বিষণ্ণ থাকেন, প্রচুর পরিমাণে লাইফে স্ট্রাগল নেন এবং অনেক কষ্ট করেন, জন্মগতভাবে প্রচুর কষ্ট করছেন, সুখ আপনারা লাইফে কখনো পাননি, এমনটাই হতে দেখা যায় আপনাদের সাথে। খুবই কষ্টের জীবন আপনাদের। কন্যা রাশি, চিত্রা নক্ষত্র কিন্তু লগ্ন মেষ যাদের, তাদের জীবনে প্রচুর কষ্ট দুঃখ, এটি বলতে হচ্ছে। আমরা দেখে নেব এই কষ্ট দুঃখ কিছুটা কি কমছে জানুয়ারিতে। হ্যাঁ, প্রথম ভাগে নবম এবং দ্বিতীয় ভাগে দশম, তার জন্য কর্মভাগ্য অত্যন্ত ভালো। যারা চাকরি বাকরি করতে চায় তাদের জন্য অত্যন্ত শুভ সময় চলছে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনাদের ভাগ্য খুলবে। এখানে আমরা রাহুকে একাদশে দেখতে পাই, ফলে নানা দিক থেকে ইনকামের মাত্রা বৃদ্ধি পেতে দেখা যায়, তবে ব্যয়ও কম না, অনেক ব্যয় আছে। ক্ষেত্রে তৃতীয় ঘরে আমরা নবমপতিকে দেখতে পাবো। নিজের প্রচেষ্টা বলে অনেক কিছু আপনারা করতে পারবেন, বন্ধুভাগ্য ভালো, কারোর সাথে সুসম্পর্ক গড়ে উঠবে, নিজের হাতে কোনো কিছু করলে সেই কাজটা ফলপ্রসূ হবে। এছাড়াও আপনারা ট্রান্সফার হতে পারেন, এই প্রবণতাটা বেশি আছে, এবং কোথাও ভ্রমণ করতে যাবেন, এই প্রবণতাটাও অনেক বেশি। আমরা এখান থেকে দেখতে পাই নবম ঘরে কেতুকে, পঞ্চম ঘরে কেতুকে দেখতে পাই, ফলে কেতুর এই অবস্থান আপনাকে রিলেশনশিপের বিষয়ে একটা অনিশ্চয়তা দিবে। আপনি রিলেশনে আছেন, কিন্তু সেই রিলেশনটা আপনাকে বিভ্রান্ত করে রাখবে, এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আমরা এখন দেখে নেব বৃষ লগ্নকে। বৃষ লগ্ন সাপেক্ষে আমরা শুক্র, মঙ্গল, বুধকে নিয়ে আলোচনা করব। তো বৃষলগ্ন সাপেক্ষে চন্দ্র তৃতীয় পতি হয়ে পঞ্চম অবস্থান করবে, অর্থাৎ জন্ম সময় আপনার এই গ্রহ সংযোগ আপনি পেয়েছেন, ফলে নিজের প্রচেষ্টা বলে আপনি আপনার মেধার স্বাক্ষর রাখতে পারবেন, অত্যন্ত বুদ্ধিমান মানুষ হয়ে আপনি অবস্থান করছেন, এবং সেরকম মেধার স্বাক্ষরই আপনি রেখে চলেছেন। আমরা দেখব জানুয়ারি মাসের প্রভাব কেমনটা থাকছে। তৃতীয় পতি পঞ্চমে, অর্থাৎ বুদ্ধিমান মানুষ আপনি, বুদ্ধিযুক্ত মানুষ, এবং বন্ধুভাগ্য ভালো, নিজের পরিচিত জনের সাথেই আপনার রিলেশন হবে, ভাই বোন, বন্ধু, স্থানীয় কারোর সাথে রিলেশন হবে, এটি দেখায়। এখন জানুয়ারিতে কি হচ্ছে, জানুয়ারিতে বৃষ লগ্ন সাপেক্ষে গ্রহগুলো প্রথম অংশে শুভ ঘরে থাকছে না, এক্ষেত্রে অষ্টমে পড়ে যাচ্ছে গ্রহ। এই জন্য আমি বলবো যে জানুয়ারি প্রথম ভাগ শুভ নয়, পরবর্তী ভাগ শুভ। তো সেই ক্ষেত্রে আপনি সৌভাগ্যকে প্রাপ্ত করবেন। কর্মক্ষেত্র হবে নানামুখী, নানা দিক থেকে ইনকাম হবে, নানামুখী কর্মের কারণে কর্মক্ষেত্রে আপনার বিরাট বিস্তার দেখায়। দশমেও গ্রহ থাকছে শনি, তো কর্মক্ষেত্রে যে বিস্তারের কথা বলছিলাম, সেইটা করতে গিয়ে কখনো কখনো দুর্নীতির আশ্রয় নিতে হতে পারে,
এই সম্ভাবনা কিন্তু বেশি। যেহেতু দ্বিতীয় বৃহস্পতি থাকছে, মিষ্টি মিষ্টি কথা বলবেন, সুন্দর করে কথা বলবেন, করে নিজের কাজকে আপনি উদ্ধার করবেন, এই পসিবিলিটি কিন্তু রয়েছে। চতুর্থে কেতু আছে, মানসিক একটা অশান্তি থাকবে। তো সেক্ষেত্রে বলবো যে যদি পারেন নিজের মানসিক স্থিতিকে আধ্যাত্মিকতায় যদি একটু কনভার্ট করে নিতে পারেন, তাহলে আসক্তি ছাড়াই কর্ম করতে পারবেন, তখন কর্মগুলো ভালো হবে। এটাই পরামর্শ থাকবে। আপনি ভ্রমণ করবেন, এই বিদেশ ভ্রমণ যোগ আছে আপনার, এই বিষয়টাকে মাথায় রাখবেন। আমরা চলে আসব মিথুন লগ্নে। মিথুন লগ্ন সাপেক্ষে আলোচনায় থাকবে মঙ্গল এবং বুধ। তো আমরা মঙ্গল বুধকে কোথায় দেখতে পাচ্ছি? ওই মকর এবং ধনুতে। তো রাশির অধিপতি, এখানে রাশি হচ্ছে রাশির অধিপতি চন্দ্র, সে কর্কটের থেকে কন্যায়। তো তার মানে হচ্ছে লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি হচ্ছে চতুর্থে। এটি অত্যন্ত শুভ, সম্পদ বৃদ্ধি যোগ নির্দেশ করে এবং বাড়ি গাড়ি প্রতিপত্তি খ্যাতি এগুলো বৃদ্ধি পেতে দেখায়। মানে এই বিষয়টা জন্মগতভাবে আপনার ভালো। জানুয়ারি মাসের প্রথম ভাগে সপ্তমে গ্রহ থাকছে, যার কারণে বিবাহ বিষয়ক ইঙ্গিত দেয়, বিজনেসের বিষয় ইঙ্গিত দেয়, পার্টনারশিপ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেয়, মানুষের কাছ থেকে হেল্প পাবেন, সকল ক্ষেত্রে লাভবান হবেন, এই বিষয়টা ভালো। কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয় ভাগে এই গ্রহ চলে যাচ্ছে অষ্টমে, যার জন্য ওই ক্ষেত্রে আপনি স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকবেন, অসুস্থতায় পড়বেন, নানা রকমের সমস্যা আপনাকে ঘিরে ফেলবে, ফলে সাবধান। ওইদিকে নবমে রাহু থাকবে, যার জন্য আপনার এই রাহুর বৈশিষ্ট্যগুলোকে একটু করে রাখতে হবে, দমন করে রাখতে হবে। আপনার মধ্যে কিন্তু অন্যের দ্বারা প্রভাবিত হয়ে অসাধু প্রবৃত্তি অর্জন করে ফেলার মানসিকতা কিন্তু থাকবে, অতএব সাবধান। তো এখানে মঙ্গল বুধ এরা অষ্টমস্ত হওয়ার কারণে প্রতিকূল পরিস্থিতির মাধ্যমে আপনি উঠে আসবেন। ওখানে আমরা দশমে শনিকে দেখতে পাই, নিজের পরিশ্রমের দ্বারা, নিজের ধৈর্যের দ্বারা আপনি উঠে আসবেন। এই বিষয়টাকে আমি ইতিবাচকভাবেই দেখছি। ধনু সাপেক্ষে তৃতীয় ঘর, মিথুন সাপেক্ষে তৃতীয় ঘরে কেতু থাকা অনেক সময় প্রচেষ্টায় উদাসীনতা নির্দেশ করবে, প্রচেষ্টাহীনতা নির্দেশ করবে। এমনকি কখনো কখনো কাজ ছেড়ে দেওয়ার মতন স্থিতিও দেখা যায়। আমি বলবো লেগে থাকার মানসিকতায় আপনাকে ভালো করাবে। আপনি চেষ্টা করবেন যে কাজে আছেন সেই কাজটা নিয়ে ধৈর্য ধরে লেগে থাকার, তাহলে আপনি সফল হবেন। এখানে আমরা পরবর্তীতে কর্কট লগ্নে চলে আসব। কর্কট লগ্নের সাপেক্ষে চন্দ্র থাকছে তৃতীয় ঘরে, মানে ইতিবাচক ঘরে। তো লগ্নপতি সেখানে তৃতীয় ঘরে থাকলে শুভ হবে। আর এখানে আমরা বুধ এবং মঙ্গলকে বিবেচনায় নেব। জানুয়ারি মাসের প্রথম ভাগ আপনার জন্য শুভ হচ্ছে না, কারণ ষষ্ঠ ঘরে গ্রহ থাকছে, কিন্তু সপ্তমে গ্রহ যাচ্ছে 15 তারিখের পরে, মানে আপনার জন্য জানুয়ারির 15 তারিখ থেকে সময় শুভ। সেক্ষেত্রে এখানে 2, 6, 8, 12 এই সমস্ত ঘরে গ্রহ থাকছে, মানে কর্কটের জন্য সময়টা একটু কঠিন। বিশেষ করে জানুয়ারির প্রথম ভাগ, ডিসেম্বরের 15 তারিখ থেকেই দেখবেন আপনারা কঠিন পরিস্থিতি আপনাদেরকে বিপদগ্রস্ত করার চেষ্টা করবে। আমি বলবো আপনারা ওই বিষয়ে সাবধান থাকুন, একটু সাবধান থাকবেন। সাবধান থাকলে এই কঠিন পরিস্থিতি আপনারা মোকাবেলা করতে পারবেন। আপনাদের জন্য চারিদিক থেকে বিপদ আপদ আসবে, তো সেইটা মোকাবেলা করার জন্য আপনাদের যথেষ্ট ক্যাপাসিটি আছে জন্মগতভাবে। যেহেতু এখানে লগ্নপতি তৃতীয় আছে, আপনাদের সব কিছুতে আপনারা নিজেদের পরাক্রমের বলে সব কিছুকে ওভারকাম করতে পারেন, এটিও পারবেন আপনারা। জানুয়ারির প্রথম 15 দিন সাবধান। আমরা জানুয়ারির যে পরের 15 দিন অত্যন্ত শুভ দেখতে পাই, ব্যবসা ভাগ্য খুবই ভালো, এমনকি রিলেশনশিপ, বিবাহ এই সমস্ত ভাগ্য আপনার জন্য শুভ আছে। আর এক্ষেত্রে যেহেতু সপ্তমপতি নবমে থাকছে, আপনি বিবাহের মাধ্যমে বিদেশ ভ্রমণ করা, বিদেশে অবস্থান করা বা বিবাহ এর মাধ্যমে সৌভাগ্য অর্জন করা, বিজনেস ভাগ্য উন্নতি করা, পার্টনারশিপে উন্নতি করা, কারোর সাথে
কারোর সাথে সংযোগের মাধ্যমে উন্নতি করা, এগুলো সব ভালো আপনার জন্য। তো এগুলো বিবেচনায় রাখবেন। উচ্চশিক্ষাও ভালো। আমরা এরপরে দেখতে পাই সিংহলগ্নকে সিংহলগ্ন সাপেক্ষে হিসাব করে দেখি। ওখানে দ্বিতীয় দ্বাদশপতি দ্বিতীয়, এটি অশুভ সংযোগ। জন্মগতভাবেই আপনি দরিদ্র যোগ পেয়েছেন, অর্থাৎ প্রচুর পরিমাণে মানুষের জন্য ব্যয় করেন, সম্পদ কোনোভাবেই দাঁড়ায় না, আপনি প্রচুর খরচ করেন, এটি দেখায়। মানে দানশীল, খুব বেশি দানশীল, নিজের কথা একদমই ভাবেন না, এটি হচ্ছে আপনার মানসিকতা। তো আমরা জানুয়ারি দেখতে পাই যে কেতু হচ্ছে আপনার লগ্নে আছে, ফলে আপনি এই সময়ে প্রচুর পরিমাণে উদাসীনতা বহন করবেন, আপনার মধ্যে আধ্যাত্মিকতা বিস্তার ঘটবে এবং জানুয়ারি মাসের প্রথম ভাগ আপনার জন্য শুভ আর দ্বিতীয় ভাগ আপনার জন্য অশুভ। আর রিলেশনশিপ বিষয়ে বলবো, জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। বিশেষ করে জানুয়ারির 15 তারিখের পর থেকে সম্পর্কের মধ্যে স্ট্রাগল দেখা যায়, সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দেয়, মামলা মোকদ্দমা প্রভৃতি ঝামেলা কিন্তু জীবনে চলে আসতে দেখা যায়। ওইদিকে সপ্তমপতি অষ্টমে থাকছে, আবার ষষ্ঠপতি অষ্টমে, অর্থাৎ বিপরীত পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতি কাটাতে গিয়ে কষ্ট হবে, কিন্তু আলটিমেটলি ওভারকাম করতে পারবে। আর সপ্তমপতি অষ্টমে, যার জন্য রিলেশন ভেঙে যেতে পারে এবং দূরত্ব তৈরি হতে পারে, একা থাকতে হতে পারে, এবং এটা খুব বেশি পসিবল যে আপনি একা একা থাকবেন, অর্থাৎ জীবন পার করছেন একা, টোটালি ডিটাচড, সব কিছু থেকে ডিটাচড, বিবাহিত হয়ে থাকলেও ডিটাচড, নিঃসঙ্গতাই হচ্ছে আপনার নিত্য সঙ্গী, এটি আপনার সাথে ঘটার সম্ভাবনা বেশি। তো এখানে সৌভাগ্যটা কি? একাদশে বৃহস্পতি, অর্থাৎ এক্ষেত্রে পঞ্চমপতি সে হচ্ছে একাদশে আছে, মানে রিলেশন যদি আপনার ভেঙেও যায়, আবার নতুন রিলেশন চলে আসবে, এ নিয়ে টেনশন করার কিছু নেই। কারো কারো হচ্ছে ঘর ভাঙবে, বিবাহিত ছিলেন, ঘর ভাঙলো, চলে গেল, আবার নতুন নতুন কারোর সাথে প্রেম হবে, এই বিষয়টা আবার শুভ হবে আপনার জন্য। এছাড়া আপনার আয়ের ভাগ্যটা শুভ থাকছে, অর্থাৎ ধর্মজ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, স্পিরিচুয়াল যে কোনো বিষয় বা নলেজ যাই বলেন, জ্ঞানে গুণে বিদ্যায়, এই বিষয়ে আপনার উন্নতি থাকবেই থাকবে। আপনার এক্সপিরিয়েন্সটা বাড়বে, আধ্যাত্মিকতা বাড়বে এবং আপনার মধ্যে একটা অন্যরকম একটা শক্তি কাজ করবে, মানে নলেজের দিক দিয়ে আপনার মাইন্ড পাওয়ার বেশি থাকবে। আর যদি সেটা না হয় তাহলে অত্যন্ত হতাশ থাকবেন, এমনকি হতাশ হয়ে কেউ কেউ সুইসাইডও করতে পারে, বিষয়টা এরকম আর কি। মানে হয় আধ্যাত্মিকতায় অনেক উপরে, না হলে হতাশার চরম গভীরে প্রবেশ করবেন আপনি। এখন আমি এখানেই রাশিফল লগ্নফল শেষ করব এবং এখন একটা উক্তি নিয়ে আলোচনা করে ভিডিও শেষ করব। তো সেই আলোচনাটা কি? আলোচনাটা হচ্ছে সব কিছুই যদি মানুষের ভোগের জন্য জন্মাতো, তবে তারা নিখুঁত হয়ে জন্ম নিত, জ্ঞানবাণী বইয়ের উক্তি নম্বর 9। তো সব কিছু যদি মানুষের ভোগের জন্য জন্ম নিত, এর মানে হচ্ছে আমি যদি এমন ব্যক্তি হই যে সব কিছু আমার ভোগের জন্য জন্মেছে, আমি যদি ভোগ করব তাহলে তো আমি হব নিখুঁত মানুষ, আমার তো কোনো দোষ থাকবে না, আমি সবার উপরে, সব কিছুকে আমি ভোগ করব, তাহলে আমার কোনো দোষ নেই, আমি নিখুঁত। কিন্তু আমি যদি নিখুঁত হই এবং অন্য কিছুকে ভোগ করি, তাহলে ওই জিনিসগুলোও তো আমার ভোগের উপযোগী হতে হবে, তাদের তো কোনো দোষ থাকা চলবে না। তারা কি কানা, খোড়া, অসুস্থ এরকম হয়ে জন্মাতে পারে? আপনারাই ভাবুন। আমরা দেখি যে আমরা নানা রকমের প্রাণী আমরা খাই, ভোগ করি, কিন্তু সেগুলোরও অনেক ত্রুটি থাকে। সেগুলো যদি আমার জন্যই জন্ম নিত, তা সেগুলোর ত্রুটি কেন থাকবে? কিন্তু তাদের তো ত্রুটি আছে, তাদের ত্রুটি আছে মানেই আমি আমাকে যে নিখুঁত মানুষ মনে করি, সেটি কিন্তু আর সম্ভব হচ্ছে না। মানে আমি আমি নিখুঁত মানুষ নই, অর্থাৎ আমার ভোগের জন্য, তার মানে তারা জন্ম নেয়নি। তারা যদি আমার জন্য জন্ম না নেয়, তাহলে আমিও তাদেরই কাতারের একজন, আমিও ওদেরই মতো একটা প্রাণী মাত্র। এমনই কিন্তু পরিস্থিতি চলে আসে, অর্থাৎ সব কিছু যদি মানুষের ভোগের জন্য জন্ম নিত, তবে তারা নিখুঁত হয়ে জন্মাতো। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে মানুষের ভোগের জন্য যদি সব কিছু জন্মায়,
তো মানুষ মানুষ হচ্ছে তাদেরকে ভোগ করবে, ভোগ করে করে আস্তে আস্তে খাদ্য খাদ্য শৃঙ্খলের যে একটা ধারা আছে সেটা তো পূর্ণ করছে। কিন্তু কথা হলো, মানুষ এদেরকে কি আসলে শাসন করবে, শোষণ করবে, অত্যাচার করবে, নাকি এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিখবে, সে মানবতা বোধ নিয়ে সামনে এগিয়ে যাবে, সে সহমর্মী হবে, সে সবাইকে বাঁচতে দেবে, সেও সেও সুযোগ দেবে অন্যদেরকে, অর্থাৎ দয়া প্রদর্শন করা, অর্থাৎ সে যে নিষ্ঠুরতা পাশবিকতা নিয়ে জন্মেছে সেটিকে দমন করতে শিখবে, নিয়ন্ত্রণ করতে শিখবে, সে বাস্তবে এদের মধ্য দিয়ে মানুষ হয়ে ওঠার চেষ্টা করছে মাত্র। সে জন্মগতভাবে শ্রেষ্ঠ নয়, বরং তাদেরকে দিয়েই তাকে পরীক্ষা করা হচ্ছে। শ্রেষ্ঠ হওয়ার জন্য তাদেরই সহায়তায় সে সামনে এগোচ্ছে, সে তাদের হেল্প নিচ্ছে, এবং এটি একটা পরীক্ষা। মানুষ মাত্র সে জন্মেছে অহংকার নিয়ে, এবং সেই অহংকারকে নাশ করার জন্যই এই প্রাণীকুল চারিদিকে অবস্থান করছে, এমনও হতে পারে ব্যাখ্যা। তো যাই হোক, আমি ভিডিও অনেক বড় হয়েছে, এত বড় ভিডিও আসলে করা হয় না। আমি কথা বলতে বলতে কখনো ঘুমিয়ে পড়েছে কিনা আমারই সন্দেহ, আপনাদের কি অবস্থা আমি জানি না। তো ঠিক আছে, আমি আলোচনা এখানে শেষ করছি। কন্যা রাশির চিত্রা নক্ষত্র নিয়ে আমি দীর্ঘ আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আপনাদের নিজস্ব মতামত রাখবেন, চ্যানেলের সাথেই থাকবেন। এরকম ভিডিও যে আমি দিতে পারছি সেটি আপনাদেরই কারণে। ভিডিওর ভিউ যদি সামনে বেশি হয়, আপনারা আবারও এরকম বিস্তারিত ভিডিও পাবেন, আলোচনাটা আরও দীর্ঘায়িত সামনে হবে আশা করছি। তো সবাই ভালো থাকবেন। আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।